বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আজ আমরা চলেছি ঢাকা থেকে 203 কিলোমিটার উত্তরে গারো পাহাড়ের পাদদেশে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র আর পাহাড়ি নদী বিধৌত জনপদ শেরপুরে। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে আমাদের শেরপুর অভিযান শুরু হবে। আজ একটু রাত করে বের হয়েছে অভিযানে। শেরপুর যেতে পথে গাজীপুর, ময়মনসিংহ হয়ে তারপরে যেতে হয়। যেতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। ঢাকার মহাখালী থেকে সারা দিন বাস পাবেন, ভাড়া 200 টাকা। শেরপুরের আয়তন 1364 বর্গ কিলোমিটার। 2001 সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার লোক সংখ্যা 12,67,940 জন। শিক্ষার হার 40% মতো। এই জেলায় রয়েছে 5টি উপজেলা, 51টি ইউনিয়ন। প্রধান প্রধান নদীর মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র, বাটাই, কংস, বোগাই, মৃগ নাম উল্লেখ করা যেতে পারে। শেরপুরের উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে জামালপুর, পূর্বে ময়মনসিংহ এবং পশ্চিমে জামালপুর জেলা অবস্থিত। মহান স্বাধীনতা যুদ্ধে শেরপুর 11 নম্বর সেক্টরের অধীন ছিল। তো যেতে পথে বন্ধুরা শেরপুর জেলার গোড়াপতন ইতিহাসটা জেনে নিই। প্রাচীনকালে এই অঞ্চল কামরূপ রাজ্যের অংশ ছিল। 16 শতাব্দীতে এলাকাটি মোগল শাসনাধীনে চলে আসে। মোগল সম্রাট আকবরের সময় এই এলাকার নাম ছিল 10 কাহনিয়া বাজু। সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে ভাওয়ালের শক্তিধর গাজীগণ ঈসা খাঁর বংশধরদের কাছ থেকে 10 কাহনিয়া দখল করে নেয়। গাজী বংশের শেষ জায়গিরদার শের আলী গাজীর নামানুসারে এই 10 কাহনিয়া পরগনার নাম রাখা হয় শেরপুর। ব্রিটিশ আমলে কালীগঞ্জে প্রথম থানা স্থাপন করা হয়। পরে 1898 সালে তা শেরপুরে স্থানান্তরিত হয়। 1979 সালে জামালপুর জেলা গঠিত হলে শেরপুর জামালপুরের একটি মহকুমা হিসেবে বিবেচিত হয়। 1984 সালে শেরপুর একটি স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে। আর মাঝরাতে আমরা এসে গেছি শেরপুর শহর। চ্যানেলের আজ 11তম জন্মদিন। আমরা শেরপুরে 11তম জন্মদিনের পোস্টার লেগে গেছে। সবাইকে শুভেচ্ছা। মিষ্টি চ্যানেলের জন্মদিনে। বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন সকালের শেরপুর শহর। নদী, খাল, বিল ও পাহাড় জঙ্গলে ঘেরা শেরপুর একসময় স্বাভাবিক প্রাকৃতিক সীমার মধ্যে স্বাতন্ত্র্য লাভ করেছিল। আকাশ খুব পরিষ্কার থাকলে শহর থেকেই উত্তর আকাশে গাঢ় নীল রঙে আঁকা পাহাড়ের রেখা দেখা যেত। এখনও শহর থেকে বের হয়ে উত্তর দিকে যেতে থাকলে দূর দিগন্তে সেই পাহাড় স্পষ্ট দেখা যায়। একসময় এই অঞ্চলে ছিল গভীর জঙ্গলে ঘেরা। ব্রহ্মপুত্র নদ বারবার গতি পরিবর্তন করে নতুন নতুন চর তৈরি করে শেরপুরের ভূ প্রকৃতিকে পাল্টে দিয়েছে। এইসব চরাঞ্চলে ধীরে ধীরে মানব বসতি গড়ে উঠে আস্তে ধীরে আজকের এই অবস্থায় এসেছে। একসময় হিন্দু প্রধান এলাকা ছিল শেরপুর। এখনও শহরের ব্যবসা বাণিজ্য তা লক্ষ্য করা যায়। তাই মসজিদের পাশাপাশি এই জেলায় প্রাচীন মন্দিরও রয়েছে অনেক। শহরের প্রাণকেন্দ্রে নিউ মার্কেটের পাশে প্রাচীন শ্রী শ্রী নরসিংহ জিউ মন্দির দেখছেন আপনারা। সকালে পুজো পাঠ দিয়ে শুরু হোক আমাদের আজকের অভিযান। শ্রী শ্রী নরসিংহ জিউ মন্দির জমিদার নরেন্দ্র নারায়ণ রায় বাংলা 1249 সালে প্রতিষ্ঠা করেন। ভগবানের পূজা অর্চনায় যেন কোনো রকম অসুবিধা না হয় তার জন্য দান করেন বিশাল সম্পত্তি। আর সেই থেকে এখনো এই মন্দিরের ভগবানের পূজা হয়ে আসছে। বাংলা লিংক বাংলার পথে।
সকালে একটু নাস্তা করব। মুক্তাগাছা জমিদার বাড়ি দেখতে যে মন্ডা খুঁজছিলাম, সে মন্ডা কিভাবে বানায় আমাদেরকে দেখায়। শেরপুরের এই অনুরাধা বা শেরপুরের অন্যান্য কয়েকটা দোকানে মন্ডা তৈরি হয় মুক্তাগাছার মধ্যে, এই সুন্দর মন্ডা সেই রাজা বাদশার আমল থেকে, মানে জমিদারের আমল থেকে। আজকে মন্ডাও খাবো। এই হচ্ছে সেই মন্ডা। আগে নাস্তা খেতে হবে, তারপর মন্ডা খেতে হবে। আর এই দোকানে ছানার পায়েস নামে একটা জিনিস পাওয়া যায়। আসলে ছানার পায়েস জিনিসটা হচ্ছে রসমালাই। হ্যাঁ, এখানে নাম হচ্ছে ছানার পায়েস। যাক, ওটার উপরে আমার খুব একটা ঝোঁক নাই, ঝোঁক হচ্ছে মন্ডার উপরে। আগে খায়নি। কোনো জেলায় বেড়াতে গেলে খুঁজে খুঁজে সবচেয়ে পুরাতন খাবার দোকানটি বের করবেন, কারণ পুরাতন হোটেলে মজাদার খাবারের পাশাপাশি একটা ট্র্যাডিশনাল ব্যাপার স্যাপার থাকে। কত পুরাতন দোকান এটা? 140 বছর। এই শহরের কি প্রথম দোকান এটা? এটা প্রথম দোকান। দাদা, মন্ডা বানাতে কি লাগে? মন্ডা, ছানা আর অল্প চিনি। রাজা বাদশারা খেত মন্ডা, আর আমি কিন্তু এখন খাচ্ছি মন্ডা। কি অবস্থা! বাংলা লিঙ্ক। বাংলার পথে। তো বন্ধুরা, চলুন যাত্রা শুরু করা যাক। আজ প্রথমে আমরা চলেছি শহরের তিনানি বাজার, মানে বর্তমান রাজা বাজারে। সেখানে রয়েছে শহরের প্রাচীনতম মসজিদ মাই সাহেবা মসজিদ। এই মসজিদটি শহরের সবচেয়ে বড় মসজিদ। মাই সাহেবা মসজিদটি এই জেলার প্রাচীন নিদর্শনের একটি। বর্তমানে 250 বছরের পুরাতন মসজিদটি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসছি শেরপুর শহরের সবচেয়ে বড়, সুন্দর এবং প্রাচীন মসজিদ মাই সাহেবের মসজিদে। এই মসজিদটা নিয়ে একটা কাহিনী আছে, গল্প। এখন শুনুন। শেরপুরের তিনানি জমিদার মুক্তাগাছার জমিদারকে দাওয়াত দেন। দাওয়াতের উত্তরে মুক্তাগাছার জমিদার শেরপুরে একটা জায়গা চান যেখানে তিনি বিশ্রাম নেবেন। আর সেই সময় এই স্থানে জমিদারের খাজনা আদায়ের ঘরের পাশে একটা ঝুপড়ি ছিল। জমিদার ঝুপড়ি এলাকাটা মুক্তাগাছা জমিদারকে দেবেন বলে মনস্থির করেন এবং হাতি দিয়ে ঝুপড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু হাতি যখনই ঝুপড়ির কাছে আসে তখনই সালাম দিয়ে বসে পড়ে। খবর পেয়ে জমিদার এসে দেখেন ঘরের ভেতরে একজন মহিলা খোদার উপাসনায় মগ্ন। তিনি ব্যাপারটা বুঝতে পারেন এবং ক্ষমা চেয়ে ফেরত যান। সেই ধর্মপ্রাণ মহিলার নামই মাই সাহেবা। তার মৃত্যুর পর জমিদার এখানে যে মসজিদটি নির্মাণ করেছিলেন সেটাই মাই সাহেবা মসজিদ। বাংলা লিঙ্ক। বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, আপনারা আছেন শেরপুর জেলায়, মানে আজ থেকে আমাদের শেরপুর অভিযান শুরু হলো। শেরপুর এমনিতেই সবুজ। এখানে এখনো বন বেষ্টিত পাহাড় রয়েছে যেখানে এখনো হাতি আসে। তো চলুন বন্ধুরা, ঘুরে আসি শহরের কান্দাপাড়া এলাকায় ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা অর্কিড পর্যটন প্রকল্প থেকে। দেখে আসি এখানে কি আছে। আমাদের লক্ষ্যই ঘুরে বেড়ানো আর ইতিহাস, ঐতিহ্য এবং দেখার মতো, জানার মতো জায়গা খুঁজে বেড়ানো। আমরা খুঁজতে থাকি আর আপনাদের জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ীর নাম। গত পর্বের কুইজ ছিল নরসিংদী জেলার কয়টি উপজেলা আছে, এর সঠিক উত্তর 6টি। এবারে ৭৫২৩টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৬৫৯২, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন মাগুরার আড়পাড়ার সাইফুল ইসলাম। কংগ্রাচুলেশনস। আপনার জন্য এই বিশেষ উপহার স্বরূপ রয়েছে সাতক্ষীরার মালঞ্চ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিলাসবহুল লঞ্চে 4 রাত 3 দিনে সুন্দরবনের জীববৈচিত্র্য এবং দুবরাজচরে রাসমেলা উপভোগ করার সুযোগ। তো রেডি হয়ে নিন সুন্দরবন দেখার জন্য। আর আমরা দেখছি শেরপুরের কান্দাপাড়া এলাকার অর্কিড পর্যটন প্রকল্প। 7 একর জায়গা জুড়ে এই মনোরম পরিবেশটি আকর্ষণ করার মতো। এখানে বানর, দেশি লেঙ্গুর, বক, কালিম পাখি, টার্কি রয়েছে দর্শনার্থীদের দেখার জন্য। রয়েছে মেহগনি, সেগুন, দেবদারী সহ নানান রকম দৃষ্টিনন্দন গাছের সমাহার। রিসোর্টের ভেতরে এবং বাইরে রয়েছে জলাধার। সেখানে রয়েছে রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি সহ নানা জাতের মাছ। অতিথিদের জন্য রাত যাপনের ব্যবস্থা রয়েছে অর্কিডে।
সবকিছু মিলিয়ে চুপচাপ পরিষ্কার নান্দনিক একটা পরিবেশ। অর্কিডের স্বত্বাধিকারী বললেন শুধুমাত্র শখের বশেই তিনি এই কাজটি করেছেন। অবশ্য এখন সেই শখ নেশায় রূপ পেয়েছে। ভবিষ্যতে এখানে শিশুদের জন্য বিনোদন পার্ক করার চিন্তাও করছেন তিনি। আপনার মেন ব্যবসা কি? রাইস মিল। রাইস মিল, সেটা কোথায়? এই তো পাশেই আমার কাছে। পাশাপাশি। এখন কি সেই ব্যবসা করেন আপনি? না, এখন ওটা করি না, এখন রাইস মিল ভাড়া দিয়ে দিয়েছে। ভাড়া দিয়ে এখন সম্পূর্ণটা এখানেই থাকেন? এখানে থাকি। রাতেও কি এখানে থাকেন? রাতও এখানে থাকি। এটা প্রায় 19 বছর আগের কথা। মানে এই যে গাছগুলো আমরা দেখছি এগুলোর বয়স কত? 9 বছর। 19 বছর আগে প্রথমে এটা স্টার্ট করি আগে আমি বাণিজ্যিকভাবে, আচ্ছা। মানে দর্শনার্থীদের জন্য। মানে তখন শুধু আমাদের মানে আইডিয়াটা ছিল মানে শুধু সুদৃশ্য কিছু গাছ টাছ থাকবে, যা শুধু মানে দৃষ্টিনন্দন গাছ আর কি। আচ্ছা, ইকো এটা পার্ক। হ্যাঁ, এরপর আমরা এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর 7-8 বছর বন্ধ থাকার পরে তখন আমরা প্ল্যান করি যে এটাকে কাঠের বাগান করে ফেলবো, মানে প্রজেক্টই বন্ধ করে দিই। পরে এই তো কাঠের বাগান 8-9 বছর, এই তো মিলে যেলাম মানে 19 বছর। এখন এই দর্শকদের অনেকের অনুরোধে আবার নতুন করে স্টার্ট করছে আর কি। আবার একসময় বন্ধ করে দিয়েছিলাম এটা। এখানে বেড়াতে আসে কারা? আপনার এলাকার লোকজন নাকি বাইরের? বাইরের লোকজন আসে, মানে সেগুলো যারা বিভিন্ন কাজে আসে বা কেউ আত্মীয় বেড়াতে আসে, এরাও আসে মানে ঢাকা থেকে। নাটক সিনেমা শুটিং হয়নি এখনো? এখনো হয়নি, তো কয়েকজন অফার দিয়েছিলাম, আটুকু সাইড পরে করবো আর। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? আমাদের ক্যান্টিন আছে, ক্যান্টিনে কি পাওয়া যায়? ফাস্ট ফুড আছে, ফাস্ট ফুড জাতীয় যা খাবার আছে সম্পূর্ণ। ভাত টাত পাওয়া যাবে না? এগুলো অর্ডার দিলে এগুলো অবশ্যই না খাওয়াই। কেমন দাম? খুব চিপ রেটেই আমাদের মনে করেন গ্রামীণ ঘরোয়া যে খাবারটা আছে তৈরি করে দিই, টেস্টফুল করে চিপের মধ্যে হয়ে যাচ্ছে। চিপের মধ্যে হয়ে যায়। এটা আমি অত কিছু চিন্তা করিনি, মানে আমার অবসর সময়টা আমি কাটাই আর কি যাই। বাংলার পথে। শেরপুরের প্রধান অর্থকরী ফসল হচ্ছে ধান। এছাড়াও এ জেলায় পাট, গম, আখ, আলু, শাকসবজি ইত্যাদি ভালো জন্ম। তবে সবকিছুর মধ্যে ধানই কিন্তু প্রধান। শেরপুরে ধান নিয়ে চলে মহাযজ্ঞ। এই যে দেখছেন, এটা চাতাল। ধান চালের ব্যবসায় শেরপুরের শ্রেষ্ঠ বাণিজ্য। যেদিকে যাবেন দেখবেন চাতাল আর রাইস মিল। তার একটা বড়, মোটামুটি একটা বড় চাতাল। হ্যাঁ, চাতাল। মাঠ থেকে ধান কেটে আনার পর তা প্রক্রিয়াজাতকরণের জন্য এখানে আনা হয়। শেরপুর জেলায় নানা জাতের ধানের বাম্পার ফলন হয়। এই জেলায় এটি এখন একটি বড় শিল্প। এই জেলায় চাতাল শিল্পের বিকাশ ঘটেছে মূলত সস্তা শ্রম ও কাঁচামাল হিসেবে প্রচুর যোগান থাকে। আর এর কারণে এই জেলার সিংহভাগ মানুষ কোনো না কোনোভাবে ধান চালের ব্যবসার সাথে যুক্ত। কর্মসংস্থান হচ্ছে হাজারো মানুষের। শেরপুরে ধানের চাতাল আছে 500-এর বেশি। তাই যেতে পথে যেদিকেই যাবেন চাতাল চোখেই পড়বে। দেখছেন শেরপুরে ধানের চাতাল। বাংলা লিঙ্ক হ্যাঁ বন্ধুরা, এবারে চলুন দেখে আসি ধান থেকে চাল তৈরির মহাযজ্ঞ। আমরা চলেছি শেরপুর শহরতলির ঢাকলহাটি এলাকার অটো রাইস মিল দেখতে। তো যেতে পথে লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম, SMS করুন 01911624736। আমি আবারও বলছি নম্বরটি 01911624736 এই নম্বর। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমরা এসে গেছি শেরপুরের মেসার্স সাকি অটো রাইস মিলে। এটা কি পোলাও চাল? সব পোলাও চাল। পোলাও চাল ভাঙানো হচ্ছে। এই অটো রাইস মিলে শুধুমাত্র পোলাওয়ের চাল কিন্তু তৈরি হয়। কালিজিরা, তুলসীমালা ধানের সুঘ্রাণ ছড়িয়ে আছে সবখানে। শেরপুরে এমন ধরনের বড় অটো রাইস মিল আছে 15টির মতো। তাছাড়া সনাতন ধর্মী ছোট চাল করে সংখ্যার হিসেবই নেই। আপনাদেরকে কিন্তু একটা কথা বলা হয়নি। হ্যাঁ, সেটি হলো শেরপুর চাল উৎপাদনে উদ্বৃত্ত জেলা। এই জেলায় ব্রি ধান 28, 29, 26, 14, মোটা ধান, নাজিরশাইল ধানের বাম্পার ফলন হয়। বর্তমানে হাইব্রিড ধানের মধ্যে হীরা, আফতাব, সোনার বাংলা, জাগরণ, আলোড়ন, রাইসার, ময়না, টিয়া, এসিআই উল্লেখযোগ্য হারে আবাদ হচ্ছে। তবে বর্তমানে দেশি জাতগুলোর চাষ একেবারেই কমে গেছে।
শেরপুরের উর্বর মাটিতে 2 ফসল, কোনো কোনো জায়গায় বছরে 3 ফসলের জন্মে। শেরপুরে নাজির শাল বাংলাদেশে বিখ্যাত। ধান ভানলে বাড়তি হিসেবে তুষ বের হয়। সেই তুষ অতীতেও জ্বালানি হিসেবে ব্যবহার হতো, এখনও হচ্ছে, তবে বৈজ্ঞানিক উপায়। দেখছেন কিভাবে ধানের তুষ দিয়ে এই লম্বা গোল লাঠির মতো জ্বালানি তৈরি হচ্ছে। আপনারা জানেন কি, ধানের কুড়া দিয়ে এখন সয়াবিনের চেয়ে উন্নত মানের খাবার তেল তৈরি হচ্ছে। হ্যাঁ, শেরপুরে নয়া নয়া এমন একটা তেল কারখানা বসেছে, যার খবর আমরা পেয়েছি। কেজি কত করে? কেজি 4 টাকা। 4 টাকা কেজি? এটা দিয়ে কি ধুমা টুমা হয় না? না, এটা তোমার না। কেমন জ্বলে? আলো ভালো। আর আগুন কেমন হয়? হয় সুন্দর আগুন। গ্যাসের মতো নাকি? গ্যাসের চেয়ে বেশি। এটাকে আপনারা কি বলেন? এটা পাইপ নাকি? ধানের কুড়া দিয়ে এখন তৈরি হচ্ছে এই ধরনের লাকড়ি, পাইপ লাকড়ি। এটার জন্য বেঁচে যাচ্ছে অনেক গাছ, অনেক হ্যাঁ, গ্যাস, অনেক অনেক গ্যাস, গ্যাস, অনেক অনেক গাছ, অনেক ইলেকট্রিসিটি। এটা যদি ঠিকঠাক মতো সাপ্লাই দেওয়া যায় তাহলে বেঁচে যাবে অনেক কিছু। বাংলা লিঙ্ক বাংলার পথে। বন্ধুরা, সময় হলো আজকের কুইজের। প্রশ্নটি হলো, শেরপুরের আদি নাম কি ছিল? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে: এ 10 কাহনিয়া, বি 20 কাহনিয়া, সি 30 কাহনিয়া। আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সঠিক উত্তরটি লিখুন। বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সাতক্ষীরার মালঞ্চ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিলাসবহুল লঞ্চে 4 রাত 3 দিনে সুন্দরবনের জীববৈচিত্র্য এবং দুবলার চরে রাসমেলা উপভোগ করার সুযোগ পাবেন। তো শেরপুরের আদি নাম কি ছিল? এই সিম্পল প্রশ্নের উত্তর দিয়ে ঘুরে আসুন সুন্দরবন। আর আমরা এসে গেছি শেরপুর শহরের নারায়ণপুরের পৌনে 3 আনি জমিদার বাড়ি দেখতে। এটা ছিল জমিদারদের রংমহল, পৌনে 3 আনি জমিদারের রংমহল। এই যে দেখছেন টাইলসগুলা খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে সাজানো রংমহলের এই টাইলসগুলো নাকি তারা চায়না থেকে আসলো। আরও চলার ভিতরে অনেক কিছু আছে, কি আছে। শেরপুর শহরে অনেকগুলো জমিদার ছিল। তাদের মধ্যে 9 আনি, 3 আনি, পৌনে 3 আনি, 2.5 আনি বা এমনই নামেই তাদের পরিচয় ছিল। 16 আনায় একটি পুরো জমিদারি হলেও শেরপুরের জমিদারির আনি যোগ করলে 16 আনার বেশি হয়। যাক, সেসব আমাদের বিষয় না। আমরা এসে গেছি পৌনে 3 আনি জমিদার বাড়ি দেখতে। পৌনে 3 আনি জমিদারের মধ্যে জমিদার সত্যেন্দ্র মোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী প্রতাপশালী জমিদার ছিলেন। মূলত তারাই এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। এটা ছিল হচ্ছে শীষমহল, মহিলারা থাকতো নাকি এখানে। পৌনে 3 আনি জমিদারেরা সাংস্কৃতিক মনা ছিল। নাচ গানের প্রতি ছিল তাদের অনুরাগ। শুধু নাচ গানই না, জমিদাররা বিদ্যা বিকাশে বিশেষ ভূমিকা রেখেছেন। গড়েছেন ভিক্টোরিয়া ও জিকে স্কুলের মতো নাম করা স্কুল। চলুন পৌনে 3 আনি জমিদারের পূজা মন্দির দেখে আসি। এটা হচ্ছে পৌনে 3 আনি জমিদারের মন্দির, অন্নপূর্ণা মন্দির। এর পাশে হচ্ছে গোপীনাথ রাধাকৃষ্ণের মন্দির। আগে ছিল 2টা, এখন আর একটা মন্দির। 3 আনি জমিদার বাড়ি তৈরির অনেক পরে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। সেই হিসেবে 1783 সালে মন্দিরটি তৈরি হলে জমিদার বাড়িটির বয়স কম করে হলেও 250 বছরের পুরাতন। বিশাল এই জমিদার বাড়ির অনেক স্থাপনা মূর্তিতে টিকে আছে, তা এখনো দেখা যায়। বর্তমানে জমিদার বাড়িটি শেরপুর কৃষি ইনস্টিটিউট হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলা লিঙ্ক বাংলার পথে। তো বন্ধুরা, সারাদিন ধরে আপনাদের নিয়ে ঘুরে বেড়ালাম শেরপুর শহরের বিভিন্ন স্পটে। শেরপুরে রয়েছে 5টি উপজেলা। সবকটি উপজেলা দিয়ে রয়েছে দেখার মতো, জানার মতো অনেক কিছু। সেসব আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে জানালে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে আমরা মনে করি। তো এখন চলুন ঘুরে আসি শিরালি গাজীর একটা স্মৃতি থেকে।
আমরা আগে বলেছি সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে ভাওয়ালের শক্তিধর গাজীগণ ইসাকার বংশধরদের কাছ থেকে 10 কাহনিয়া দখল করে নেন। দিল্লির বাদশার হুকুমে গাজী বংশ এই 10 কাহনিয়া এলাকার জায়গির পান। গাজী বংশের শেষ জায়গিরদার শের আলী গাজীর নামানুসারে এই 10 কাহনিয়া পরগনার নাম রাখা হয় শেরপুর। আমরা এসেছি শেরপুর শহরের গাজীর গেট এলাকায়। এখানে রয়েছে শের আলী গাজী স্মরণ একটি গেট। দেখছেন শেরপুর শহরের শের আলী গেট। এই গেটের পাশেই রয়েছে শেরপুরের ঐতিহ্যবাহী জিকে স্কুল, জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, ঐতিহাসিক শহীদ দারোগা আলী পার্ক। সেসব আজার নয়, তো শের আলী গাজীর গেট দেখেই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। আমাদের আগামী পর্বগুলোতে থাকবে শেরপুরের দারুণ দারুণ স্পট, সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। এটা হচ্ছে শেরপুরের শের আলী গাজী গেট। শের আলী গাজী থেকে শেরপুরের পরবর্তীতে নাম হয়েছে শেরপুর। এর আগে শেরপুরের নাম ছিল 10 কানিয়া। মানে শেরপুর আসতে যে নদীটা পার হতে হতো সেটাতে 10টা কড়ি দিয়ে নদী পার হতে হতো, তাই 10 কানিয়া নাম হয়েছিল শেরপুরের। বাংলা লিঙ্ক